গল্পের আসর বা সুস্মিতা চ্যানেলের আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের ছোট গল্প কুদ্দুসের একদিন। মোহাম্মদ আব্দুল কুদ্দুস পত্রিকা অফিসে কাজ করেন। বড় কাজ নয়, ছোট কাজ। চা বানানো, সম্পাদক সাহেবের জন্য সিগারেট এনে দেয়া, ড্রাইভার গাড়িতে তেল নেবে সঙ্গে যাওয়া যাতে সে তেল চুরি করতে না পারে, এই ধরনের টালটু ফালটু কাজ। কুদ্দুসের বয়স 52। 52 থেকে 16 বাদ দিলে থাকে 36। 16 বছর বয়সে ম্যাট্রিক পরীক্ষা দেবার পর, অবশ্য পুরো পরীক্ষা তিনি দিতে পারেননি, ইংরেজি প্রথম পত্র পর্যন্ত দিয়েছিলেন। গত 36 বছর ধরে সে নানান ধরনের চাকরি করেছে, সবই টালটু ফালটু চাকরি। অবিশ্বাস্য হলেও সত্যি, সে কিছুদিন একটা চোরের অ্যাসিস্ট্যান্টও ছিল। নিতান্তই ভদ্র ধরনের চোর, সুন্দর চেহারা, স্যুট পরে ঘুরে বেড়াতো, শান্তিনিকেতনী ভাষায় কথা বলতো। বোঝার কোনো উপায় নেই যে এই লোকটা বিরাট চোর। কুদ্দুস সেদিন বুঝতে পেরেছে, সেদিনই চাকরি ছেড়ে দিয়ে বায়তুল মোকাররম মসজিদে গিয়ে মসজিদের তওবা করেছে। চোরের সঙ্গে বাস করে সে যে টাকাটা পেয়েছিল, 400-র মতো টাকা, তার অর্ধেকটা মসজিদের দান বাক্সে ফেলে দিয়েছে। ইচ্ছা ছিল পুরোটাই দিয়ে দেয়া, না খেয়ে থাকতে হবে বলে দিতে পারেনি। গত 36 বছরে সে যেসব চাকরি করেছে, তার তুলনায় এই পত্রিকা অফিসের চাকরিটা শুধু ভালো না, অসম্ভব ভালো। দেশে বিদেশের টাটকা খবরের সঙ্গে যুক্ত থাকার মতো সৌভাগ্য বাংলাদেশের কটা মানুষের হয়? সকালবেলা ঘুম থেকে উঠেই বিনা পয়সায় খবরের কাগজ পড়ে যাচ্ছে। এই সৌভাগ্যও তো সহজ সৌভাগ্য না, জটিল সৌভাগ্য। প্রতিদিন সকালবেলা খবরের কাগজ হাতে নিজের সৌভাগ্যের কুদ্দুস নিজেকেই ঈর্ষা করে। যুবক বয়সে সে একবার গণককে হাত দেখিয়েছিল। গণক বলেছিল, শেষ বয়সটা আপনার মহাসুখে কাটবে, বিরাট সম্মান পাবেন। পত্রিকা অফিসে কাজটা পাবার পর কুদ্দুসের ধারণা, গণক মোটামুটি সত্যি কথাই বলেছে। বিরাট সম্মানের জায়গাটা একটু ভুল করেছে, তা কিছু ভুল ত্রুটি তো হবেই। কুদ্দুস রাতে পত্রিকা অফিসেই ঘুমায়। কোনো এক কোনাকানি খুঁজে মাদুর পেতে শুয়ে পড়ে। গায়ে চাদর ঢাকা দিলেই মশার হাত থেকে মুক্তি। মেস করে থাকতে ইচ্ছে করে না বলেই তার বেশ কিছু টাকা বেঁচে যায়। বেতন যা পাওয়ার যায় তাতে আলাদা একটা ঘর করে থাকতে সে পারে। তার দরকারই বা কী? সে একা মানুষ, এত শৌখিনতার তার দরকার কী? পত্রিকা অফিসে কাজ করতে এসে তার গত 3 বছরে 10,000 টাকার মতো জমেছে। অকল্পনীয় একটা ব্যাপার, টাকাটা পত্রিকা অফিসের সম্পাদক মতিউর রহমান সাহেবের কাছে জমা আছে, চাইলেই উনি দেন। কুদ্দুসের টাকার কোনো দরকার নেই, তবু মাঝে মাঝে মতিউর রহমানের সাহেবের কাছ থেকে টাকাগুলি চেয়ে আনেন। সারাদিন হাতে নিয়ে চুপচাপ বসে থাকে, সন্ধ্যাবেলা ফেরত দিয়ে আসে। টাকা হাতে নিলিবিলি বসে থাকতে তার ভালো লাগে, নিজেকে রাজা বাদশার মতো মনে হয়। আজ সকালে তেমন কোনো কারণ ছাড়াই কুদ্দুসের নিজেকে রাজা বাদশার মতো মনে হতে লাগলো। সে চায়ের কাপ এবং পত্রিকা হাতে বসেছে, পা নাচাতে নাচাতে কাগজ পড়ছে। মজার মজার খবরে আজ কাগজ ভর্তি। খবরগুলি পড়ে ফেললেই তো মজা শেষ। কাজেই কুদ্দুস প্রথমে শুধু হেডলাইনে চোখ বুলাবে, ভেতরের ব্যাপারগুলি ধীরে ধীরে সুস্থ হয়ে পড়বে। তারা কিছু নেই, সম্পাদক সাহেব চলে এসেছেন। তাকে প্রথম দফায় চা দেয়া হয়েছে। তিনি ঘণ্টাখানিকের মধ্যে আর ডাকবেন না। কুদ্দুস শীষ দিয়ে একটা গানের সুর তোলার চেষ্টা করতে লাগলো। পাগল মন গানটা খুব হিট করেছে। কুদ্দুস পত্রিকার 3 নম্বর পাতাটা খুলল। আজকের দিনটা কেমন যাবে 3 নম্বর পাতায় ছাপা হয়। কুদ্দুস এই অংশটা প্রথমে পড়ে, তার ধনুরাশি। তার ব্যাপারে আজকের দিনটা কেমন যাবে সে সব লেখা সব মিলে যায়। একবার হলে লেখা ছিল তার দুর্ঘটনার সম্ভাবনা আছে। সেদিন অকারণেই হুমড়ি খেয়ে পড়ে তার বুড়ো আঙুলের নখের অর্ধেকটা ভেঙে গেল। আজকের রাশিফলে লেখা ধনুরাশির জন্য আজ যাত্রা শুভ, ভ্রমণের যোগ আছে, কিঞ্চিৎ অর্থনাশের আশঙ্কা, শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে, শত্রুর কারণে সম্মানহানির আশঙ্কা। সম্মানহানির আশঙ্কায় কুদ্দুস খানিকটা চিন্তিত বোধ করল। সম্মান বলতে গেলে তার কিছুই নেই, যা আছে তাও যদি চলে যায় তাহলে তো মুশকিল। পত্রিকার সব হেডলাইন শেষ করবার আগেই কুদ্দুসের ডাক পড়ল। মতিউর রহমান সাহেব
ইলেকট্রিক বেল ঝনঝন করে বেজে উঠল। কুদ্দুস এমনভাবে লাফিয়ে উঠল যে তার হাতের চায়ের কাপ পুরোটাই তার গায়ে ঢেলে গেল। শার্টটা নতুন কেনা, আজ নিয়ে মাত্র তৃতীয়বার পরা হয়েছে। সাদা কাপড়ের চায়ের রং সহজে ওঠে না। এক্ষুনি ধুয়ে ফেলতে পারলে হতো, সেটা সম্ভব নয়। মতিউর রহমান স্যার ডেকেছেন, 1 সেকেন্ড অপেক্ষা করা যাবে না। কুদ্দুস প্রায় ছুটেই সম্পাদক সাহেবের ঘরে ঢুকল। মতিউর রহমান সাহেব বললেন, তোর খবর কী রে কুদ্দুস? কুদ্দুস বিনীত ভঙ্গিতে মাথা নিচু করল। খবর ভালো স্যার। একটা কাজ করে দে তো, এই চিঠিটা নিয়ে যা, নাম ঠিকানা লেখা আছে, হাতে হাতে দিয়ে আসবি। জি আচ্ছা স্যার। জাভেদ সাহেব ইস্টার্ন প্লাজার 9 তলায় থাকেন। ইস্টার্ন প্লাজা চিনিস তো? জি স্যার চিনি। খুব জরুরি চিঠি, হাতে হাতে দিবি। ওনাকে বলবি আমাকে টেলিফোন করতে, আমি অফিসেই থাকবো। নে টাকাটা নিয়ে রিকশায় করে চলে যা। মতিউর রহমান সাহেব 20 টাকার একটা নোট কুদ্দুসের হাতে দিলেন। কুদ্দুস টাকা নিয়ে ঘর থেকে বের হলো। রওনা হবার আগে শার্টটা পানি দিয়ে একবার ধুয়ে ফেলতে হবে, অনেকক্ষণের মামলা। কুদ্দুস বাথরুমের দিকে যাচ্ছে, আবার মতিউর রহমান সাহেব বেল বেজে উঠল। কুদ্দুস আবারও ছুটে ঘরে ঢুকল। সম্পাদক সাহেব ঘরে ঢুকে কুদ্দুসের মাথা ঠিক থাকে না। কুদ্দুস, জি স্যার। রিকশা যাওয়ার দরকার নেই, দেরি হবে। তুই এক কাজ কর, আমার গাড়ি নিয়ে চলে যা, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। জি স্যার। আচ্ছা স্যার। রিকশা ভাড়াটা টাকাটা ফেরত দেবার জন্য কুদ্দুস তার পকেট থেকে 20 টাকার নোটটা বের করল। মতিউর রহমান বললেন, টাকা ফেরত দিতে হবে না, তুই দেরি করিস না, চলে যা। শার্টটা না ধুয়ে কুদ্দুস গাড়িতে উঠল। তার মনটা খুঁতখুত করতে লাগলো। শার্টের এই রঙটা তো আর উঠবে না। নতুন শার্ট, মাত্র 3 বার পরা হয়েছে। গাড়িতে উঠে তার আরেকটু মন খারাপ হলো। আবার একটা ভুল করেছে সে। পত্রিকাটা সাথে নিয়ে এলে হতো। গাড়িতে যেতে যেতে কাগজ পড়ার একটা আলাদা মজা আছে। আজকের দিনটা ভুল দিয়েই শুরু হয়েছে। আজকের তারিখটা কত যেন? 14 এপ্রিল 1996। তারিখটা তার জন্য শুভ না। লিফটে কুদ্দুস একা। লিফটম্যান তাকে ঢুকিয়ে বোতাম টিপে দিয়েছে, বলেছে 8 তলায় গিয়ে থামবে, নেমে যাবেন। পারবেন না? কুদ্দুস বলেছে পারবো। তার কথা শেষ হওয়ার আগেই লিফটের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু লিফট চলছে না, স্থির হয়ে আছে। একটা লাল বাতি জ্বলছে আর নিভছে। মাথার উপরে শাসা করছে ফ্যান, ঘুরছে অদ্ভুত ফ্যান, গায়ে কোনো বাতাস লাগছে না। লিফটের ভেতরে একটা বিরাট আয়না লাগানো। আয়নার দিকে তাকিয়ে কুদ্দুসের মন খারাপ হয়ে গেল। শার্টের দাগটা বিশ্রীভাবে দেখা যাচ্ছে। এখন লন্ড্রিতে দিয়েও লাভ হবে না, টাকা খরচ হবে, অথচ দাগ উঠবে না। আচ্ছা, লিফটটা চলছে না, ব্যাপারটা কি? লিফটম্যান মনে হয় শুধু দরজা বন্ধ হওয়ার বোতাম টিপেছে, উপরে ওঠার কোনো বোতামই সে টেপেনি, হয়তো ভুলে গেছে। সে কি 7 লেখা বোতামটা টিপবে? কুদ্দুস মনস্থির করতে পারছে না। এই কি বিপদে পড়া গেল! আগে জানলে সিঁড়ি দিয়েই হেঁটে হেঁটে সে উপরে চলে যেত। 8 তলায় ওঠা এমন কোনো ব্যাপার না। পাগল মন গানটার প্রথম লাইনটা কুদ্দুসের মনে মনে কয়েকবার গাইল। ইচ্ছে করলে শব্দ করলেও গাইতে পারত। লিফটে সে একা। লিফটের ভেতরে গান গাইলে কি বাইরে থেকে শোনা যায়? হঠাৎ করে লিফটের ভেতরে একটা শব্দ হয়ে পুরোপুরি অন্ধকার হয়ে গেল। ইলেকট্রিসিটি কি চলে গেল? কুদ্দুসের বুক ধক করে উঠল। ঢাকা শহরে কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই, একবার চলে গেলে কখন আসবে কে জানে। লিফটের ভেতরে কতক্ষণ থাকতে হবে? লিফটম্যান যে গেছে তাও তো ফেরার নাম নেই। কি হচ্ছে না হচ্ছে সে খোঁজখবর করবে না? অ্যাডমিনিস্ট্রেশন ভালো না। মতিউর রহমান স্যারের হাতে পড়তো, এক প্যাচে সব ঠিক করে দিত। কুদ্দুস খুব সাবধানে লিফটের দরজায় কয়েকবার ধাক্কা দিল। জোরে ধাক্কা দিতে সাহসে কুলোচ্ছে না। কলকবজার কারবার, কি থেকে কি হয়ে যায় কে জানে। গরম লাগছে, আবার একটু দম বন্ধও লাগছে। কুদ্দুস বেশ উঁচু গলায় লিফটম্যান ব্রাদার, হ্যালো বলে ডাকতে লাগলেন। কতক্ষণ পার হয়েছে তাও বোঝা যাচ্ছে না। কুদ্দুসের মনে হলো ঘণ্টাখানিকের কম হবে না, বেশিও হতে পারে। সারাদিনে যদি কারেন্ট না আসে তাহলে কি হবে? লিফটের ভেতরেই থাকতে হবে। কুদ্দুস লিফটের দরজায় আরেকবার ধাক্কা দিতেই লিফট চলতে শুরু করলো।
কারেন্ট ছাড়াই কি লিফট চলছে? লিফটের ভেতরটা ঘোর অন্ধকার। কারেন্ট এলে তো বাতি ফাতি জ্বলতো, কিছুই জ্বলেনি। কুদ্দুসের মনে মনে বলছে কারেন্ট ছাড়াই চলুক, কিন্তু তার সে একটা শব্দ শুনতে পাচ্ছে। কুদ্দুসের শরীর কাঁপছে। লিফট কি এত দ্রুত ওঠে? এ তো মনে হচ্ছে ঘরবাড়ি ফুঁড়ে আসমানে উড়ে যাবে। এত দ্রুত লিফট উঠছে যে কুদ্দুসের পেটের মধ্যে পাক দিয়ে উঠছে। যেভাবে উঠছে তাতে মনে হয় 100 তলা ছাড়িয়ে যাবার কথা। এটা মাত্র 12 তলা বিল্ডিং। কুদ্দুস সাহেবের 8 তলায় যাবার কথা। সে মনে মনে বিভিন্ন দোয়া দরুদ পড়তে শুরু করলো, কিন্তু খুব আশ্চর্যের ব্যাপার, তার কোনো দোয়াই মনে পড়ছে না। সে খুব কষ্ট করে একটা দোয়া মনে করলো এবং সেটা পড়ে 3 বার বুকে ফু দিল। ফু দিতে দিতেই তার চরম বিপদ কাটল। লিফটটা হঠাৎ করে থেমে গেল, আর সে মেঝেতে বসে থাকা অবস্থায় ঝাঁপ দিয়ে লিফট থেকে নেমে গেল। পুরোপুরি দরজা খোলার জন্য সে অপেক্ষা করল না। সে বের হয়ে হতভম্ব হয়ে গেল। সে কোথায় এসেছে? ব্যাপারটা কি? লিফট থেকে বের হওয়াটা বিরাট বোকামি হয়েছে। যেভাবে লাফ দিয়ে সে লিফট থেকে বের হয়েছে তার উচিত ছিল এভাবেই লাফ দিয়ে আবার লিফটে ঢুকে যাওয়া। সে পেছনে তাকালো, পেছনে লিফট নেই। লিফট কেন? কোথাও কিচ্ছু নেই। চারিদিকে ভয়াবহ শূন্যতা। সে নিজেও বসে আছে শূন্যের ওপর। মাথার উপরে আকাশ থাকার কথা, আকাশ ফাকাশ কিচ্ছু নেই। তার চারিদিকে কুয়াশার মতো হালকা ধোঁয়া, সেই ধোঁয়ার রং ঈষৎ গোলাপি। কুদ্দুস মনে মনে, ইয়া গাফুরুর রহিম, এই কি বিপদে ফেললে আল্লাপাক, আমাকে বিপদ থেকে রক্ষা করো। হে গাফুরুর রহিম, একবার যদি এই বিপদ থেকে উদ্ধার পাই তাহলে শুক্রবারে তারা মসজিদে সিন্নি দেব এবং বাকি জীবন আর কখনো লিফটে চড়ব না। দরকার হলে 500 তলা পর্যন্ত হেঁটে উঠব। আমার উপর দয়া করো আল্লাপাক। কুদ্দুস চোখ বন্ধ করে ফেলেছে। চোখ বন্ধ অবস্থাতেই সে বিভিন্ন দোয়া দুরুদ পড়ে তার বুকে ফু দিচ্ছে। তারপর সে চোখ খুলবে, তাতে যদি কিছু হয়। কোনো দোয়াই তার হঠাৎ করে মনে পড়ছে না। হায়, এ কি বিপদে পড়া গেল। কুদ্দুস চোখ খুলল। অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। আগে চারপাশে ছিল গোলাপি রঙের ধোঁয়া, এখন বেগুনি ধোঁয়া দেখা যাচ্ছে। আগে কোনো শব্দ ছিল না, এখন একটু পরপর সাপের শীষের মতো তীব্র শব্দ হচ্ছে। শরীরের ভেতরে ঢুকে কলজে কাঁপিয়ে দিচ্ছে সেই শব্দটা। এর চেয়ে তো আগেই ভালো ছিল। কুদ্দুস ভেবে পাচ্ছে না সে চোখ বন্ধ করে ফেলবে কিনা। চোখ বন্ধ আর খোলা রাখায় তো একই ব্যাপার মনে হচ্ছে। আচ্ছা, এমন কি হতে পারে যে সে মারা গেছে? হার্ট ফেল করে লিফটের মধ্যেই তার মৃত্যু হয়েছে। সে যে জগতে আছে সেটা আর কিচ্ছু না, মৃত্যুর পরের জগৎ। এরকম তো হয়, কিছু বোঝার আগেই অনেক মানুষ মারা যায়। সেও মারা গেছে। মৃত্যুর পর তাকে আবার জিন্দা করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার সোয়াল জ্বর শুরু হবে। তোমার ধর্ম কি, তোমার নবীকে, এসব প্রশ্ন জিজ্ঞেস করবে। এ কি বিপদ! তুমি কে? কুদ্দুস চমকে চারিদিকে তাকালো। কাউকে সে দেখতে পাচ্ছে না, কিন্তু প্রশ্নটা সে পরিষ্কার শুনতে পেয়েছে। তাকে যে প্রশ্ন করা হয়েছে তাও বোঝা যাচ্ছে। কেমন গম্ভীর ভারী গলা, শুনলেই ভয় লাগে। এই, তুমি কে? কুদ্দুস কাঁদো কাঁদো গলায় বলল, স্যার, আমার নাম কুদ্দুস। তুমি এখানে কিভাবে এসেছো? স্যার, আমি কিছুই জানি না, লিফটের ভিতরে ছিলাম, লাফ দিয়ে বের হয়েছি। বাইর হওয়া উচিত হয় নাই। আপনি স্যার এখন একটা ব্যবস্থা করেন, গরিবের একটা রিকোয়েস্ট। আমরা তো কিছুই বুঝতে পারছি না, তুমি এখানে এলে কি করে? স্যার, আমার বড় ভুল হয়েছে, ক্ষমা করে দেন। কোথায় আসছি আমি নিজেও জানি না, কিভাবে আসছি তাও জানি না। আপনি আমার এক পাঠাবার ব্যবস্থা করেন। আমি খাস দিলে আল্লাপাকের কাছে আপনার জন্য দোয়া করব। তোমাকে কোনো কিছুই করতে হবে না। আর তাছাড়া আমি তোমার ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। প্রথম কথা হলো মাত্রা, কি করে ভাঙলে?
মাত্রা ভেঙে এখানে এলে কি করে? স্যার বিশ্বাস করেন, আমি কোনো কিছু ভাঙি নাই। যদি কিছু ভেঙে থাকে আপনা আপনিই ভাঙছে। তার মধ্যে স্যার আমি আপনার কাছে ক্ষমা চাই। যদি বলেন পায়ে ধরবো, কোনো অসুবিধা নাই। তুমি তো বিরাট সমস্যার সৃষ্টি করেছো দেখছি। তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা কি ঘটছে? জি না, তুমি ত্রিমাত্রিক জগৎ থেকে চতুর্মাত্রিক জগতে প্রবেশ করেছো। এই কাণ্ডটা কিভাবে করেছো আমরা জানি না, আমরা জানার চেষ্টা করছি। স্যার ফেরত পাঠাবার ব্যবস্থা করেন, সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো। তোমার কথাবার্তাও তো আমরা কিছু বুঝতে পারছি না। গোলাম হয়ে থাকবো মানে কি? কুদ্দুস ব্যাকুল গলায় বলল, স্যার গোলাম হয়ে থাকবো মানে হলো আপনার সার্ভেন্ট হয়ে থাকবো। আমি আপনার মুখ দেখতে পারছি না। মুখ দেখতে পারলে ভয়টা কিছুটা কমতো। আমরা ইচ্ছা করেই তোমাকে মুখ দেখাচ্ছি না। মুখ দেখালে ভয় আরও বেড়ে যেতে পারে। স্যার ভয় যে লিফটের মধ্যে পেয়েছি তার এখন অন্য কোনো কিছুতেই পাবো না। রয়্যাল বেঙ্গলের খাঁচার ভিতরে ঢুকে রয়্যাল বেঙ্গলকে চুমু খেয়ে আসবো, তার লেজ দিয়ে কান চুলকাবো, তাতেও স্যার ভয় লাগবে না। তোমার নাম যেন কি? কুদ্দুস। জি স্যার, কুদ্দুস। একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো। তুমি হচ্ছ ত্রিমাত্রিক জগতের মানুষ। তোমাদের জগতের প্রাণীদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটি মাত্রা আছে। এটা দেখে তোমরা অভ্যস্ত। আমরা চারমাত্রিক প্রাণী। চার মাত্রার প্রাণী সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। স্যার আপনি আমার মতো বাংলা ভাষায় কথা বলছেন, এটা শুনেই আনন্দ পাচ্ছি। আপনার চেহারা যদি খারাপও হয় কোনো অসুবিধা নাই। চেহারার ওপর তো স্যার আমাদের হাত নাই, এটা হলো বিধির বিধান। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দেখো। কুদ্দুসের শরীরে হালকা একটা কাঁপুনি লাগলো। হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া লাগলো, যেরকম আগেও তার লেগেছে। তারপরই যেন মনে হলো তার চারপাশে যত বেগুনি রং আছে সব তার চোখের ভেতরে ঢুকে যাচ্ছে। আবার চোখের ভেতর থেকে কিছু কিছু রং বের হয়ে আসছে। এ কি নতুন নতুন মুসিবত হলো! এ আচমকা রঙের আসা যাওয়া বন্ধ হোক। কুদ্দুস তার চোখের সামনে কি যেন একটা দেখল। মানুষের মতোই মুখ, তবে স্বচ্ছ কাচের তৈরি। একটা মুখের ভেতরে আরেকটা, সে মুখের ভেতরে আরেকটা, এরকম চলেই যাচ্ছে। এই ঘটনা এখানেই শেষ না। কুদ্দুসে কখনো এত ভয়ঙ্কর একটা মানুষের ভেতরে বসে আছে, আবার পর মুহূর্তে মনে হচ্ছে ভয়ঙ্কর মানুষটা তার ভেতরে বসে আছে। এই কুৎসিত জিনিসটাকে মানুষ বলার কোনো কারণ নেই। মানুষ ছাড়া কুদ্দুস তাকে আর কি বলবে ভেবে পাচ্ছে না। তুমি কি ভয় পাচ্ছ? জি না স্যার। যদি কিছু মনে না করেন, আমি স্যার একটু পেশাব করব। পেশাবের বেগ হয়েছে। কি করবে? প্রস্রাব করব। আপনাদের বাথরুমটা কোন দিকে? তোমার কথা বুঝতে পারছি না। কি করতে চাও? স্যার একটু টয়লেটে যাওয়া দরকার। ও আচ্ছা আচ্ছা, বজ্র পদার্থ নিষ্কাশন। তুমি তো আমাদের মহা সমস্যায় ফেলেছ। আমাদের এখানে কোনো রকমের এই ব্যবস্থা নেই। বলেন কি স্যার? আমরা দেহধারী প্রাণী নই। দেহধারী প্রাণীদের মতো আমাদের খাদ্যের যেমন প্রয়োজন হয় না, তেমনি টয়লেটেরও প্রয়োজন হয় না। এখন তুমি টয়লেটে যেতে চাচ্ছ। আমাদের ধারণা কিছুক্ষণের মধ্যেই বলবে তোমার খিদে পেয়েছে। সত্যি কথা বলতে কি স্যার, খিদেও পেয়েছে। সকালবেলা নাস্তাটা করি নাই, মারাত্মক খিদে লেগেছে। চক্ষু লজ্জার জন্য বলতে পারি নাই। সকাল থেকে এই পর্যন্ত কয়েক চুমুক চা খেয়েছি। পত্রিকাও পড়া হয় নাই। আপনাদের এখানে পত্রিকা আছে স্যার? না, পত্রিকা নেই। জায়গা তো তাহলে খুব সুবিধার না। আমাদের জায়গা তোমাদের জায়গার মতো না। আমাদের জায়গা, তোমাদের জায়গা হলো তোমাদের জায়গা। প্রস্রাব পায়খানার কথা বলতেছি বজ্র পদার্থ। না, আমাদের এই সমস্যা নেই। তোমাকে তো একবার বলা হয়েছে আমরা তোমাদের মতো দেহধারী না। শুধু দেহধারীদেরই খাদ্য লাগে। খাদ্যের প্রশ্ন যখন আসে তখনই বজ্র পদার্থ নিষ্কাশনের ব্যাপারটা আসে। তবু স্যার আমার মনে হয় বাইরের গেস্টদের জন্য 2-3টা টয়লেট বানিয়ে রাখা ভালো। দেহধারী কোনো অতিথি যদি আপনাদের এখানে এসে পড়ে তখন তো সে মহাবিপদে পড়বে। দেহধারী কোনো অতিথির এখানে আসার কোনো উপায় নাই। আপনি তো স্যার একটা মিস্টেক কথা বললেন।
আমি চলে এসেছি না? হ্যাঁ, তুমি চলে এসেছো, অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু কিভাবে এসেছো সেই রহস্য এখনো ভেদ করা সম্ভব হয়নি। স্যার, বিশ্বাস করেন, নিজের ইচ্ছায় আসি নাই। যে দেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, পেশাব পায়খানা করার উপায় নাই, সে দেশে খামোখা কী জন্য আসবো বলেন? তাও যদি দেখার কিছু থাকতো। একটা কথা ছিল, দেখারও কিছু নাই স্যার। আপনাদের সমুদ্র আছে? হ্যাঁ আছে, তবে সেই সমুদ্রে তোমাদের সমুদ্রের মতো না। আমরা সময়ের সমুদ্রে বাস করি। তোমাদের কাছে সময় হচ্ছে নদীর মতো বহমান, আর আমাদের সময় নদীর মতো বহমান নয়, সমুদ্রের মতো স্থির। মনে কিছু নেবেন না স্যার, আপনার কথা কিছুই বুঝি নাই। সময় সম্পর্কিত এই ধারণা ত্রিমাত্রিক জগতের প্রাণীদের পক্ষে অনুধাবন করা খুবই কঠিন। অঙ্ক এবং পদার্থবিদ্যায় তোমার ভালো জ্ঞান থাকলে চেষ্টা করে দেখতাম। এটা বলে স্যার আমাকে লজ্জা দিবেন না, আমি খুবই মূর্খ। অবশ্য স্যার, মূর্খ হবার সুবিধাও আছে। মূর্খদের সবাই স্নেহ করে, বুদ্ধিমানেদের কেউ স্নেহ করে না, ভয় পায়। মতিউর রহমান স্যার যে আমাকে অত্যন্ত স্নেহ করেন তার একটাই কারণ, আমি মূর্খ, বিরাট মূর্খ। ও আচ্ছা, ওনার স্ত্রীও আমাকে খুব স্নেহ করেন। গত ঈদে আমাকে পায়জামা পাঞ্জাবি কিনে দিয়েছেন। পাঞ্জাবিটা সিল্কের। এরকম সিল্ক সচরাচর পাওয়া যায় না, অতি মিহি, এক্সপোর্ট কোয়ালিটির। যা তৈরি হয় সবই বিদেশে চলে যায়। ওনাদের কানেকশন ভালো বলে এইসব জিনিস জোগাড় করতে পারেন। যাই হোক, পাঞ্জাবির সাইজ ছোট হয়ে গিয়েছিল, সেটা আর ওনাকে বলি নাই, মনে কষ্ট পাবে। কষ্ট করে একটা জিনিস কিনছেন। কুদ্দুস, জি স্যার। তোমাকে আমাদের পছন্দ হয়েছে। এই যে বললাম স্যার, মূর্খদের সবাই পছন্দ করে। আপনারা বেশি জ্ঞানী, কেউ আপনাদের পছন্দ করবে না। সত্যি কথা বলতে কি স্যার, আপনাদের ভয়ে আমি অস্থির। আপনাদের দিকে তাকাতেও আমার ভয় লাগছে। ভয়ের কিছু নেই, আমরা তোমাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করছি। আপনাদের পা থাকলে স্যার ভালো হতো, আপনাদের পা ছুঁয়ে সালাম করতাম। তোমার প্রতি আমাদের এই মমতা হওয়ার কারণেই আমরা তোমাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করছি। বললে হয়তো স্যার আপনারা বিশ্বাস করবেন না, আমি খুব আনন্দে আছি। আনন্দে থাকলেও তোমার জীবনটা মোটামুটি অর্থহীন একটা জীবন বলা যায়। জীবন কাটাচ্ছ অন্যের জন্য চা বানিয়ে। কি করব স্যার বলেন? পড়াশোনা তো হয় নাই, ম্যাট্রিক পরীক্ষাটা দিতে পারলাম না। ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিনই রাতে বাবাকে সাপে কাটলো। চোখের সামনে ধরফর করে করতে করতে মৃত্যু। আমরা কি করছি মন দিয়ে শোনো। তোমাকে ফেরত পাঠাচ্ছি ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন রাতে। তুমি সেখান থেকে তোমার জীবনটা শুরু করবে। বাবাকে যাতে সাপে না কাটে সেই ব্যবস্থা করবে। সেটা স্যার কিভাবে সম্ভব? সময় আমাদের কাছে স্থির, আমরা তা পারি। তুমি যদি, তোমার এখনকার স্মৃতি তোমার কিছুই মনে থাকবে না, তবে তোমার বাবাকে যে সাপে কাটবে এই ব্যাপারটা তোমার মনে থাকবে। এটা যাতে মনে থাকে সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। নতুন জীবন শুরু হচ্ছে, সেখানে তোমার বাবাকে সাপে কাটবে না। তোমার বুদ্ধিবৃত্তিও কিছুটা উন্নত করে দিচ্ছি। পড়াশোনায় তুমি অত্যন্ত মেধাবী পরিচয় দেবে। অঙ্কটা নিয়ে স্যার সমস্যা, অঙ্কটা পারি না, খুব বেড়াছেড়া লাগে। আর বেড়াছেড়া লাগবে না। এখন কি স্যার আমি চলে যাচ্ছি? কিছুক্ষণের মধ্যেই যাচ্ছ। ম্যাডামকে আমার সালাম দেবেন স্যার, ওনার সঙ্গে দেখা হয় নাই। ম্যাডামকে তোমার সালাম দেওয়ার সম্ভব হচ্ছে না। তোমাকে আগে একবার বলেছি আমরা দেহধারী নই, আমাদের মধ্যে নারী পুরুষের কোনো ব্যাপার নেই। জি আচ্ছা, না থাকলে কি আর করা, সবই আল্লাহর হুকুম। একটু দোয়া রাখবেন স্যার, এই বিপদ থেকে কোনো দিন যে উদ্ধার পাবো চিন্তা করি নাই। কুদ্দুস হঠাৎ তার বুকে একটা ধাক্কার মতো অনুভব করলো। গভীর ঘুমের সঙ্গে সে তলিয়ে যাচ্ছে। ঘুমের মধ্যে তার মনে হচ্ছে সে যেন অতল সমুদ্রে তলিয়ে যাচ্ছে। সেই সমুদ্রের পানি সীসার মতো ভারী আর বরফের মতো ঠান্ডা। পানির রং গাঢ় গোলাপি। সে তলিয়ে যাচ্ছে, তলিয়েই যাচ্ছে। এই সমুদ্রের কি কোনো তলা নেই? সে কি মারা যাচ্ছে? কুদ্দুসের ঘুম পাচ্ছে, চোখের পাতা ভারী হয়ে আসছে। সে চোখ মেলে রাখতে পারছে না, অথচ তার ইচ্ছে জেগে থাকে।
অদ্ভুত ব্যাপার কি হচ্ছে দেখো। কুদ্দুসের ঘুম ভেঙেছে। সে তার গ্রামের বাড়িতে চৌকির ওপর বই খাতা মেলে পড়তে বসেছে। পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিল। কি সর্বনাশের কথা! কাল তার ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা। রচনা এখনো দেখা হয়নি। এ জার্নি বাই বোট এই বছর আসার কথা, গত বছর আসেনি। কুদ্দুস রচনার বইটা টেনে নিল, আর তার তখনই মনে হতে লাগলো একটা সাপ মারতে হবে। সাপটা কিছুক্ষণের মধ্যেই বের হবে, ভয়ঙ্কর বিষধর একটা সাপ। এরকম মনে হবার কি কারণ তা কুদ্দুস বুঝতে পারল না। তারপরেও সে হেরিকেন হাতে নেমে এলো। একটা মোটা লাঠি দরকার। লাঠি হাতে কিছুক্ষণ সে দাঁড়িয়ে রইল। এক্ষুনি তার বাবার কাছে গিয়ে দাঁড়াতে হবে। তার হাতে একটুও সময় নেই। কেউ একজন তাকে বলছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সে কেউ একজনটা কে? কুদ্দুস তা জানে না। শুধু জানে এক্ষুনি একটা সাপ তার বাবাকে ছোবল দিতে আসবে। তার দায়িত্ব সাপটাকে মারা। যদি সে সাপটাকে মারতে পারে তাহলে তার জীবনটা অন্যরকম হবে। কুদ্দুস তীক্ষ্ণ চোখে তাকালো। ওই তো সাপটা শঙ্খচূড় নিঃশব্দে এগিয়ে আসছে তার দিকে। হেরিকেনের আলোয় তার চোখটা জল জল করছে। শেষ হলো আমাদের ছোট গল্প কুদ্দুসের একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার গল্প কেমন লাগছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গুড বাই।